আরসিবিএস আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাব, তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। নন্দীগ্রামে পথ দুর্ঘটনায় মৃত এক, আহত দুই, ঘাতক গাড়ি দুটি আটক করেছে পুলিশ। পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রথম হলদিয়া বন্দর, দ্বিতীয় স্থানে রয়েছে বিশাখাপত্তনম। তৃণমূল নেতা কর্মীদের ডিসেম্বরের মধ্যে কাজ শেষের নির্দেশ, উন্নয়নের জন্যই বাড়ছে তৃণমূল, চক্রান্ত করেও ব্যর্থ হচ্ছে বিরোধীরা, মন্তব্য পরিবহন মন্ত্রীর। রক্তের অভাব মেটাতে উদ্যোগী পুলিশ বিভাগ, দীঘায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। জেলায় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর বিপ্লব, গড়ে উঠছে একাধিক ক্রিকেটার, উঠে আসছে নতুন প্রতিভা। ময়নায় অনুষ্ঠিত হলো কর্মী সম্মেলন, উদ্যোগে রামচক ৬ নম্বর তৃণমূল কংগ্রেস কমিটি। চৈতন্য মহামেলা উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ, উদ্যোগে মানবাধিকার ঘঞ্চি শাখা। সাংবাদিক পরিচয় দিয়ে আইন অমান্য, ট্রাফিক পুলিশ আধিকারিকদের উপর হামলার অভিযোগ 2 যুবকের বিরুদ্ধে। ফের পণের বলি গৃহবধূ, পণের দাবিতে মারধর ও খুনের অভিযোগ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। জনবসতি থেকে মদ দোকান উচ্ছেদের দাবিতে পথে নামলেন মহিলারা, কোলাঘাটে বিক্ষোভ মিছিল গ্রামবাসীদের। অতিরিক্ত মদ্যপানের জেরে মৃত্যু, আসানসোল থেকে কাজ করতে এসে মৃত্যু বৈদ্যুতিন মিস্ত্রির। ধানের প্রজাতি সংরক্ষণ করছেন কৃষক, পেয়েছেন একাধিক সম্মান, আশেপাশের কৃষকদেরও বাড়ছে উৎসাহ। আসছি বিস্তারিত খবরে। নন্দীগ্রামের পুরুষোত্তমপুর সংলগ্ন এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো একজনের, আহত হয়েছেন 2 জন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ। মেশিন ভ্যান ও যাত্রী বোঝাই অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক যাত্রীর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের পুরুষোত্তমপুরের সাহাপাড়া এলাকায়। জানা গেছে মৃতের নাম হরিপদ বেরা, বয়স আনুমানিক 45, বাড়ি নন্দীগ্রামের পিয়ানগরে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে নন্দীগ্রাম বাজার থেকে 2 যাত্রী নিয়ে কেন্দিমারির দিকে যাচ্ছিলেন এক অটো চালক। নন্দীগ্রামের পুরুষোত্তমপুরের সাহাপাড়ার কাছে উল্টো দিক থেকে আসছিল একটি মেশিন ভ্যান। অটো আর মেশিন ভ্যানের মুখোমুখি ধাক্কা লেগে অটো থেকে এক যাত্রী পড়ে যান। আহত অবস্থায় নন্দীগ্রাম হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়, সেখানেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আহত 2 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘাতক গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করল হলদিয়া জাহাজ বন্দর, দ্বিতীয় স্থানে রয়েছে বিশাখাপত্তনম। মূলত স্বচ্ছ ভারত অভিযানের কথা মাথায় রেখেই এই ধরনের এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া নামক এক সংস্থার তরফ থেকে। পরিচ্ছন্নতার দিক থেকে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করল হলদিয়া জাহাজ বন্দর। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের তরফে খবর জানানো হয়েছে, জানিয়েছেন বিশাখাপত্তনম বন্দরের চেয়ারম্যান এম.টি. কৃষ্ণাবাবু। বারোটি বন্দরের মধ্যে একটি প্রতিযোগিতা হয়। স্বচ্ছ ভারত অভিযানের কথা মাথায় রেখেই এর আয়োজন করা হয়েছিল। আয়োজক সংস্থা ছিল কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশনের এটি একটি স্বাধীন বিভাগ। এছাড়াও আয়োজকদের মধ্যে ছিল অ্যাসোচাম, সিআইআই ও এফআইসিসিআই। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে হলদিয়া। পরিচ্ছন্নতার বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে বিশাখাপত্তনম জাহাজ বন্দর। বিশাখাপত্তনমের থেকে হলদিয়া এগিয়ে আছে 30 নম্বরে।
রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। তৃণমূল নেতাকর্মীদের সমস্ত সাংগঠনিক কাজ আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী। রবিবার মুগবেড়িয়াতে ব্লক যুব তৃণমূল আয়োজিত এক সমাবেশে উপস্থিত হয়ে এমনটাই জানান শুভেন্দুবাবু। উন্নয়নের জন্যই বাড়ছে তৃণমূল, চক্রান্ত করেও ব্যর্থ হচ্ছে বিরোধীরা, মন্তব্য পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর। তৃণমূলের নেতাকর্মীদের ব্লক পঞ্চায়েত স্তরে সমস্ত সাংগঠনিক কাজ আগামী ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করে ফেলার নির্দেশ দিলেন পরিবহন মন্ত্রী। ওরা তৃতীয় লড়াই করুক, তৃণমূল এক ছিল, এক থাকবে। তৃণমূল মানুষের কল্যাণ করবে, জননেত্রী শুধু রাজ্যে নয় ভারতবর্ষে লড়াই করবে। এটাই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার। এই কয়েকদিন আগে পুরসভার ভোট, পাহাড়ে খাতা খুলল তৃণমূল, নিরিখ বোর্ড পেল রায়গঞ্জ কংগ্রেসের ঘাঁটি। 1 বছর আগেও মোহিত সেনগুপ্ত MLA চেয়ারম্যান 50,000 ভোটে জিতেছিল। দিদি আমাকে দায়িত্ব দিয়েছিল, আমি মোহিত সেনগুপ্তর ওয়ার্ডে 250 বাড়িতে ডোর ক্যাম্পেনিং করেছি। 250 বাড়িতে আমার টার্গেট ছিল মোহিতকে হারানো। মোহিত হেরে গেছে। রায়গঞ্জ তৃণমূল পেয়েছে, দমকলে জোড়া ফুল ফুটেছে, পূজালি ধরে রেখেছি। মানুষ আমাদের সঙ্গে আছে, তাই চিন্তা করবেন না। সবাই এক ঐক্যবদ্ধ থেকে পঞ্চায়েতের বাকি কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করুন। মানুষের কল্যাণের কাজ করুন। বুথ কমিটিকে শক্তিশালী করে মানুষকে নিয়ে আমরা যা দিতে পেরেছি বলুন, যা পারেননি তার জন্য পরিকল্পনা তৈরি করে মামাটি মানুষ সরকার তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন। রবিবার বিকেলে ভগবানপুর 2 নম্বর ব্লকের মুগবেড়িয়াতে ব্লক যুব তৃণমূল আয়োজিত প্রকাশ্য সমাবেশে বক্তব্য পেশ করতে গিয়ে এদিন তিনি বলেন, তৃণমূল বহু চক্রান্তের শিকার। তাই একদিকে নিন্দামন্দ সমালোচনা করো, অন্যদিকে বাধা দাও উন্নয়নে। এই দুই জিনিস চলছে। আর এই জিনিসের বাইরে যেতে গেলে আপনাদের ঐক্যবদ্ধ থাকা দরকার। বুথে বুথে সংগঠনকে শক্তিশালী করা, বুথে মানুষের কথা বেশি করে শোনা, নিজেদের কথা কম করে বলা। 6 বছরে যা করতে পেরেছেন মানুষের কাছে তুলে ধরা। দেখবেন মানুষ আমাদের সঙ্গে আছে। আর পঞ্চায়েত নিয়ে এত তাড়াতাড়ি ভাবার কোনো কারণ নেই। আমাদের কাজ চলুক না, পুরো বছর পড়ে আছে, আরো বহু কাজ বাকি আছে। কাজ আমরা করি, ভোট আমরা পাবো। কত ভোট দেখবে? বিধানসভায় তো বলেছিল জোট এসে গেল বলে আমরা নাকি হেরে যাব। বিধানসভার ভোটে এত কাণ্ড করেও রুখতে পারেনি। বিধানসভা ভোটের পরে তমলুক লোকসভার উপনির্বাচন দিব্যেন্দু 5 লাখ ভোটে জিতে রেকর্ড করলো। তার বক্তব্য, তৃণমূল কংগ্রেসকে জব্দ করার সব ষড়যন্ত্রই ব্যর্থ হচ্ছে বিরোধীদের। রবিবার বিকেলের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য সহসভাপতি সাংসদ শিশির অধিকারী। গতকাল একটা ইন্টারভিউ হয়েছিল, 6,000 চাকরি, দরখাস্ত 25,000। আমি এখানে 25 লক্ষ। আমি আপনাকে এইখানে 10টা 15টা 20টা স্কুলের নাম বলতে পারি। বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে অবাঙালিরা এসেছেন। পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে গ্রুপ ডি জলতোলা, চাঁদোয়া, ঘন্টা বাজানো, আপনার টেবিল মোছা, গ্রুপ ডি চাকরির জন্য 5.5 লক্ষ লোক বাংলার বাইরে থেকে বিভিন্ন প্রদেশ থেকে এসেছেন। আজকে রাম রাজত্ব, দিল্লির সাম্প্রদায়িক সরকারের চক্রান্ত, কর্মনাশা সরকার আজকে ভারতবর্ষকে শূন্য জায়গায় পৌঁছে দিয়েছে। আমার ঘরে নৌজোয়ান মা ভাই বোন, আমাদের তৈরি হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তার চিন্তাধারাকে দিকে দিকে পৌঁছে দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি, যুবকের কর্মসংস্থান, 2 হাতে কাজ, পেট পুরে ভাত, ঘরে ঘরে বিদ্যুৎ, আনইন্টারাপ্টেড বিদ্যুৎ, 24 ঘন্টা বিদ্যুৎ। রাস্তাঘাট, মুখবাড়িয়া ব্রিজ বন্ধ হয়ে গেছিল, আবার চলছে। আপনারা দেখেছেন আরগোয়াল প্রতাপদি এইরকম 37খানা ব্রিজ ভেঙে ফেলে দিয়ে গেছিল। সব ব্রিজ আমরা তৈরি করেছি, মুখবাড়িয়া ব্রিজও তৈরি হয়ে যাবে। আমি আপনাদের কাছে প্রার্থনা করি, আজ দিকে দিকে উন্নয়ন চলছে।
আমাদের মধ্যে লড়াই আছে, কোন জেলা কত বেশি পায়, পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ, সেচ, আজকে কত শক্তিশালী আমরা করতে পারি, প্রতিনিয়ত উদয় অস্ত আমরা লড়াই করে চলেছি। জেলা পরিষদের সভাধিপতি মধুরিমা মণ্ডল, বিধায়ক অর্ধেন্দু মাইতি, রণজিৎ মণ্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রদীপ কয়াল সহ অন্যান্যরা। হাওয়া ঢুকে গেছে, রামনবমীর মিছিল শুরু হয়ে গেছে, কত কাণ্ড। ও দক্ষিণ কাঁদিতে তৃণমূলকে রুখতে হবে, পেরেছে রুখতে। আমরা তো 9000 ভোট বাড়িয়েছি, 56% ভোট পেয়েছি। মিডিয়া বলছে বিজেপি দ্বিতীয় হলো কেন? আমি বলি বামেদের জিজ্ঞেস করো কেন তারা রাম হলো, এর উত্তর তো আমরা দেব না। ওরা দ্বিতীয় তৃতীয় লড়াই করো, তৃণমূল এক ছিল, এক থাকবে। তৃণমূল মানুষের কল্যাণ করবে, জননেত্রী শুধু রাজ্যে নয় ভারতবর্ষে লড়াই করবে। এটাই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার। সমীর মাইতি ও জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। দীঘা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। পুলিশ কর্মী নুলিয়া সহ প্রায় 100 জন রক্তদাতা এই দিন রক্তদান করেন। এই প্রচন্ড গরমে রক্তের অভাব মেটাতে পুলিশের তরফে এই উদ্যোগ। রক্তের অভাব মেটাতে উদ্যোগী পুলিশ বিভাগ। দীঘা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বাসু। প্রায় 100 জন রক্তদান করেন শিবিরে। পুলিশ কর্মী সহ নুলিয়ারাও শিবিরে অংশগ্রহণ করেন। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলাতেও জেলার অগ্রগতি প্রয়োজন। ইউথ ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীর হাত থেকেই জেলায় গড়ে উঠবে একাধিক ক্রিকেটার। গত 3 বছরের প্রশিক্ষণে জেলা থেকে CAB এর বাংলা দলে অনূর্ধ্ব 15 টিমে জায়গা পেয়েছেন 3 জন। গত কয়েক বছর ধরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সাফল্যের নিরিখে প্রথম স্থান দখল করে চলেছে পূর্ব মেদিনীপুর। পড়াশোনার সঙ্গে খেলাধুলাতে জেলার অগ্রগতি প্রয়োজন, তাই ইউথ ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী নীরবেই এক বিপ্লবী করে যাচ্ছেন। তার হাত থেকেই জেলা গড়ে উঠছে একাধিক ক্রিকেটার। ক্রিকেটের মনোনয়নের জন্য তমলুক হলদিয়া নিয়ে জোন 1 এবং কাঁথি এগরা নিয়ে জোন 2 গড়ে তোলা হয়েছে। जिनको पैक बोलिए আরো জানা দুটি জোনের 500 জন প্লেয়ার নিয়ে প্রশিক্ষণ চলছে।
গত 3 বছরের প্রশিক্ষণে জেলা থেকে সিএবির বাংলা দলে অনূর্ধ্ব 15 টিমে জায়গা পেয়েছেন 3 জন। পাঁশকুড়া থেকে অভ্রজ্যোতি ভৌমিক, তমলুক থেকে সায়ন পাল এবং কাঁথি থেকে সৈকত মান্না। জেলা থেকে বেশি করে ক্রিকেটার উঠে আসুক, এটিই এখন তাঁর লক্ষ্য। আমরা এই বছর আমরা দাত্তু ফাতকা স্কুল ক্রিকেটটা করেছি, ইন্টার সাব ডিভিশন ক্রিকেটটা করেছি, এই মাঠেই করেছি। এবছরই আমরা প্রথম জেলা লিগ চালু করেছি। জেলা লিগ চালু না করলে জেলার ক্রিকেটাররা, বাচ্চা ক্রিকেটাররা বা অন্যান্য যারা ক্রিকেটার তারা খেলার সুযোগ পায় না, তাদের উন্নতি হয় না, কারণ কম্পিটিটিভ ক্রিকেটটা খেলতে হয়। আমরা জুনিয়র লিগটা চালু করেছি আন্ডার 16, সেটা দুটো জনে করেছি। একটা হলো জোন 1, একটা জোন 2, তমলুক আর হলদিয়াকে নিয়ে জোন 1 আর এগরা আর কন্টাইকে নিয়ে জোন 2। আমাদের আন্ডার 16-এর একটা সেমিফাইনাল হয়ে গেছে, ডক ইনস্টিটিউট চ্যাম্পিয়ন হয়েছে। আরেকটা সেমিফাইনাল আজকে আছে এই মাঠে, আলহেরা আর ময়দান ক্লাব খেলবে। এদের যারা চ্যাম্পিয়ন হবে, এই দুটো চ্যাম্পিয়ন টিমে রামনগরে ফাইনাল আছে 23 তারিখ। আর সিনিয়র লিগটা আমাদের জোন 1-এর হয়ে গেছে হলদিয়া সিপিটি গ্রাউন্ডে। ওখানে 1 নম্বর হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে আমাদের জোনে ব্লু স্টার, আর রানার্স হয়েছে ডক ইনস্টিটিউট। আর জোন 2-র খেলাটা এখনো কমপ্লিট হয়নি, ওদের হয়ে গেল, ওটা সেমিফাইনাল করে। জেলা থেকে এই ধরনের কি নতুন কোনো ক্রিকেটার বা কোনো জায়গা? এরকম কম্পিটিটিভ ক্রিকেট খেললেই একমাত্র ক্রিকেটাররা উঠে আসতে পারে, নাহলে এখানে তো ক্রিকেটের চলই ছিল না। শুধু সকাল বিকাল প্র্যাকটিস করলে তো হবে না, কম্পিটিটিভ ক্রিকেট খেলতে হবে। সেই জন্য আমরা এই টুর্নামেন্টগুলো অ্যারেঞ্জ করেছি। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। ময়নার বলাইপন্ডা এলাকায় অনুষ্ঠিত হলো রাজনৈতিক কর্মী সম্মেলন। উদ্যোগে ছিল রামচক 6 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সম্মেলন, এমনটাই জানান অঞ্চল সভাপতি। রবিবার ময়না থানার অন্তর্গত রামচক 6 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো ময়নার বলাইপন্ডা এলাকায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নার পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ বিমান পান্ডা, মঞ্চের সভাপতি তথা রামচক অঞ্চলের উপপ্রধান তপন মান্না সহ ময়না ব্লকের সমস্ত তৃণমূলের রাজনৈতিক নেতারা। রামচক অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি পাপু অধিকারী জানান, আগামী পঞ্চায়েত ভোটকে লক্ষ্য করে মমতা ব্যানার্জির উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মী সম্মেলন। তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, আমাদের নেতা শুভেন্দু অধিকারী বলে দিয়েছে যে বিজেপিকে একটাও সিট নয়, পৌরসভা তো দূরের কথা। কেন ওদেরকে ভোট দেবেন মানুষ? আপনারা বিচার করুন, ওরা কি করেছে। মোদি 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 অনেক বলছে, মোদি কোথায়? মোদি মোদির মানুষ কোথায়? তাদেরকে তারা এগিয়ে আসুক, ময়নার মানুষের উন্নয়ন করুক, ময়নার মানুষের বিপদের সামনে দাঁড়িয়ে থাকুক, ময়নার মানুষকে কথা দিক যে আমরা এই উন্নয়নটা করব। তৃণমূল কংগ্রেস কথা শুধু দেয়নি, তৃণমূল কংগ্রেস প্রমাণ করেছে সারা ময়নায় উন্নয়ন করে। তার উন্নয়নটা আপনাদের সামনে পড়ে আছে। সারা ময়নাতে তৃণমূল কংগ্রেস শান্তি বজায় রেখেছে, তার পরিসংখ্যান আপনাদের সামনে পড়ে আছে। তিনি আরো জানান, এই রামচক অঞ্চল বহুদিন সিপিআইএম এর দুর্গ ছিল, তারা কোনো কাজই করেননি। তারা ক্ষমতায় এসে যে কাজের গতি দেখিয়েছে তাতে আগামী পঞ্চায়েত ভোটে বিরোধী শূন্য করতে পারবে। তিনি আরো জানান, এখানে বিজেপি বলে কেউ ছিল না, এখনো নেই। সিপিআইএম এর 1-2 জন নিজেকে বিজেপি বলে প্রচার করেছে, আদপেও বিজেপির কোনো কাজই করেননি। যা কাজ করেছেন তার সবই মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চের সঞ্চালক তথা তৃণমূলের নেতা তথা শিক্ষক অরুণ মাঝি জানান, আগামী পঞ্চায়েত ভোটের প্রচার তথা উন্নয়নের বার্তা ময়না ব্লকে এই শুরু হলো রামচক অঞ্চল থেকে। লক্ষ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে জনকল্যাণমূলক কাজ, সেই কাজ মানুষের মনে আরও যাতে করে বৃদ্ধি পায়, আরও মানুষের যাতে কাজ করতে পারি। আমার রামচক গ্রাম পঞ্চায়েতে কিছু উন্নয়নের কাজ করেছে, কী কী কাজ করতে পারিনি, সেই সমস্ত কাজের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে এই সম্মেলনে আমাদের রামচক গ্রাম পঞ্চায়েতে আপনারা অনেকেই জানেন যে দীর্ঘদিন যাবত এখানে দুর্গ ছিল, সেই দীর্ঘদিন মানুষের কোনো কাজ করেনি। তাদের দুর্বলতা, তাদের ব্যর্থতা, সেই ব্যর্থতা দিয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে আমরা প্রায় রামচক গ্রাম পঞ্চায়েতে প্রায় 10 বছর ক্ষমতায় রয়েছি। আগামী দিনে আমরা বিরোধী শূন্য করতে পারবো এটুকু আশা। কোনো বিজেপি প্রভাব বিজেপি সংগঠনে সিপিএম যারা করতেন তারা 2-4 জন বিজেপির পতাকা লাগায়। এছাড়া আমাদের কোনো সংগঠনে বুদ্ধের সংগঠনে তারা কোনো মিটিং করতে পারে না, বিজেপি বলে কাউকে আমরা চিনিও না, কাউকে পরিচিতও।
অসিত বেরা, যাদব বেরা, রিপোর্ট, নিউজ আরসিবিএস। ময়না থানা তিলখোজা গ্রামে শ্রী শ্রী চৈতন্য মহামেলা উপলক্ষে এলাকার প্রায় 130 জন দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। উদ্যোগে ছিল আন্তর্জাতিক মানবাধিকার কমিশন খঞ্চি শাখা। শুধু ময়নাতেই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা সমাজসেবামূলক কাজ করে থাকে এই সংস্থা। রবিবার আন্তর্জাতিক মানবাধিকার কমিশন নন্দকুমারের খঞ্চি শাখার উদ্যোগে ময়না থানার তিলখোজা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন মাঠে শ্রী শ্রী চৈতন্য মহামেলায় দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হলো। এই সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে নানা ধরনের সেবামূলক কাজ করে আসছে। মানবাধিকার কমিশন সম্পর্কে বক্তব্য রাখেন সংস্থার কর্ণধার সমীর বরণ দাস। তিনি মানুষকে বোঝাতে চেয়েছেন ওই সংস্থা কি করে মানুষের জন্য, এই সংস্থার ভাবনা কি। মানুষ যে কোনো বিপদের সম্মুখীন হলে তাদের কাছে এসে বললে তাকে পরামর্শ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনে আর্থিক সাহায্য করতে পারে। এলাকার সংস্থার 2 প্রতিনিধির সাহায্যে তাদের সঙ্গে যোগাযোগ করলে মানুষের অধিকার ছিনিয়ে নিতে তারা জনগণকে সাহায্য করবে। এদিন মোট 130 জন দুস্থদের হাতে বস্ত্র সমেত সামান্য টিফিন তুলে দেওয়া হয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে। আজকে আমরা তিলখোজা 2 নম্বর অঞ্চল অফিসের সামনে শ্রী শ্রী চৈতন্য মেলা উপলক্ষে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের তরফ থেকে খঞ্চি ব্রাঞ্চ পূর্ব মেদিনীপুর আমাদের যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে সারা ভারতবর্ষ নয় সারা বিশ্ব জুড়ে আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং প্রোটেকশন দেওয়া এবং সাথে সাথে কল্যাণমূলক কিছু কাজ করা। কল্যাণমূলক কাজ বলতে আমরা বোঝাই যে সমস্ত মানুষ এখনও পিছিয়ে পড়া মানুষ, তাদের শিক্ষা দীক্ষা এবং খাদ্য বস্ত্র বাসস্থান থেকে পিছিয়ে আছে, তাদের পাশে দাঁড়িয়ে তাদের অন্ন সংস্থান করিয়ে দেওয়া এবং প্রোটেকশন দেওয়া। সাথে সাথে যে সমস্ত মানুষ নিপীড়িত হচ্ছে রাজনৈতিকভাবে বা বিভিন্ন অরাজনৈতিকভাবে, তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সুরক্ষা দেওয়া, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আজকে 130 জনকে আমরা বস্ত্র দিয়ে উপকৃত করলাম। অসিত বেরা, যাদব বেরা, রিপোর্ট, নিউজ আরসিবিএস। রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর দুষ্কৃতী হামলা। কেউ বা কারা শুভেন্দুবাবুর গাড়ি লক্ষ্য করে পাথর ছুটতে থাকে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবহন মন্ত্রীর গাড়ির ওপর দুষ্কৃতী হামলার অভিযোগে চাঞ্চল্য জেলা জুড়ে। জানা গেছে রবিবার রাত 11টা নাগাদ হলদিয়া থেকে কাঁথিতে নিজের বাড়ি ফিরছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় 41 নম্বর জাতীয় সড়কে ব্রজলাল চক বাস স্টপেজের কাছে মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। এদিন রাতেই ভবানীপুর থানায় লিখিত অভিযোগ করা হয়। ঘটনা তদন্ত করছে জেলা পুলিশ। জাহাঙ্গীর বাদশাহ, রিপোর্ট, নিউজ আরসিবিএস। সংবাদ মাধ্যমের কর্মীর পরিচয় দিয়ে ট্রাফিক পুলিশ আধিকারিকদের উপর হামলার অভিযোগ উঠল 2 যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাদের তমলুক জেলা আদালতে তোলা হয়। 14 দিনে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সংবাদ মাধ্যমের কর্মী পরিচয় দিয়ে এবার ট্রাফিক পুলিশ আধিকারিকদের উপর হামলার অভিযোগ উঠল 2 যুবকের বিরুদ্ধে। জানা গেছে রবিবার সন্ধ্যায় নন্দকুমারের শ্রীধরপুর মোড়ে ঘটনাটি ঘটে। এদিন গাড়ি চেকিং চালাচ্ছিল জেলা ট্রাফিক পুলিশ বিভাগ। উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক স্বপন ঘোষ। সেই সময় হেলমেটবিহীন অবস্থায় মোটর বাইকে যাচ্ছিল অমর কুমার মান্না ও ব্রহ্ম কুমার মান্না নামে 2 যুবক। এখানে করলে কেন এরকম? এখানে তো ভাই তো গাড়ি পুলিশ তাদেরকে আটক করলে তারা ট্রাফিক পুলিশ আধিকারিক উত্তম মুর্মু ও ডিএসপি ট্রাফিক স্বপন ঘোষের ওপর চড়াও হয় বলে অভিযোগ। এরপর তারা নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেয়। অভিযুক্ত 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাদের তমলুক জেলা আদালতে তোলা হয়। তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সেটা একটা ঘটনা ছিল যেখানে 2 জন যারা ছিলেন ওনারা আপত্তি করছিলেন। একজন আরোহী ছিলেন, উনি উইদাউট হেলমেট ছিলেন। তো বাদ বিবাদে পড়ে আর উনি ধাক্কামুক্কি করেছিলেন।
তো আমরা ওনাকে বাধ্য হয়ে অ্যারেস্ট করতে হলো, একটা কেস করা হয়েছে, কোর্টে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। পণের জন্য বধূকে খুনের অভিযোগ উঠল স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। কাঁথির জুনপুট কোস্টাল থানার দৌলতপুরের ঘটনা। অভিযোগ, বিয়ের পর থেকেই বাড়তি পণের জন্য অত্যাচার করা হতো ওই বধূকে। অভিযুক্তরা পলাতক। কাঁথির জুনপুট কোস্টাল থানার দৌলতপুরে পণের জন্য বধূকে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় সোমবার দুপুরে বধূ সোমা জানাকে উদ্ধার করে কাঁথি হাসপাতালে নিয়ে আসেন পড়শিরা। হাসপাতালে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাকে। ঘটনায় মৃতার স্বামী ও তার পরিবারের লোকেদের বিরুদ্ধে বধূ হত্যার নালিশ জানিয়েছেন বধূর পিতা। জানা গেছে 2 বছর আগে স্থানীয় বাঘাপুটের সোমার সাথে সম্বন্ধ করে বিয়ে হয়েছিল বাঘাপুটের বাসিন্দা পেশায় মৎস্যজীবী খোকন জানার। 9 মাসের শিশুকন্যাও রয়েছে তাদের। অভিযোগ, বিয়ের পর থেকেই বাড়তি পণের জন্য অত্যাচার করা হতো সোমাকে। আমি মেসেজ অলরেডি করে দিয়েছি, ওইখানে গিয়ে তুমি চলে যাও, তুমি ঠিক আছে আমি কথা বলে দিই। কারণে অকারণে মারধর করা হতো। এদিন দুপুরেও একই কারণে অশান্তি হয়। অভিযোগ, সেই সময় উত্তেজিত হয়ে স্বামী খোকন এবং পরিবারের লোকেরা তাকে বেধড়ক মারধর করে। চিৎকারে প্রতিবেশীরা জড়ো হলে পালিয়ে যায় অভিযুক্তরা। তারপরেই সোমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনাটা হয়েছে, আমার বোনকে দেওয়া হয়েছিল দৌলতপুর কাজীচক গ্রামে। আমার বোনকে জামাই প্রতিদিন অত্যাচার করতো, টাকা পয়সা নিয়ে, এবং বলতো যে বাইক চাই, গাড়ি চাই, এটা চাই, টিসারি, দোকান এটা সেটা চাই। সেই জন্য বোনকে প্রতিদিনই অত্যাচার করতো, ডিং করে অত্যাচার করতো। বাড়ি থেকে বাবা টাবা গিয়ে সবাই তাদের বাড়িতে গিয়ে বুঝিয়ে অনেকবার আলোচনা করে বুঝিয়ে তাদেরকে এসছে। তারপরেও বোনকে পিটিয়ে মেরে ফেলেছে এবং দারুয়া হাসপাতালে নিয়ে আসে এবং আমাকে ফোন করে 12:30টার সময় ফোন করে বলে যে তোমার বোন বিষ খেয়েছে। যখন এখানটায় এসে দেখি বোনকে ফেলে সবাই তারা পালিয়ে গেছে, মৃত। যখন এখানটায় আসি মৃত, এখন মর্গে আছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। গ্রামের মধ্যে থাকা মদের দোকানগুলির উচ্ছেদ করার জন্য আবেদন করলেন গ্রামবাসীরা। গ্রামের মহিলারা এই নিয়ে বিক্ষোভ দেখায়। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পাড়ির গ্রামে মিছিলও করা হয়। গ্রামের জনবসতিপূর্ণ এলাকার মধ্যে থাকা মদের দোকানগুলি উচ্ছেদ করার জন্য এবার আবেদন করলেন গ্রামবাসীরাই। মদ দোকান উচ্ছেদের দাবিতে এবার সরব হলেন তারা। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দেউলিয়া বাজারের পারিট গ্রামে অনুষ্ঠিত হলো বিক্ষোভ মিছিল। পারিট মদ উচ্ছেদ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে প্রথমে দেউলিয়া বাজারে আবকারি দপ্তরে একটি ডেপুটেশন দেওয়া হয়। এরপর গ্রামের মহিলারা বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের অভিযোগ, জাতীয় সড়কের পাশে অবস্থিত মদের দোকানগুলি উঠে গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, কিন্তু সেখান থেকে উঠে এসে গ্রামের জনবসতিপূর্ণ এলাকার মধ্যে মদের দোকানগুলি করা হয়েছে। আন্দোলন আজকে আমরা যেখানে মদ দোকান করেছে ওইখানে একটা ঘন বসতিপূর্ণ পাড়া, ওইখানে একটা সরু রাস্তার মধ্য দিয়ে প্রচণ্ড বেগে মোটরসাইকেল যায়, যাতে এত অসুবিধা হচ্ছে। আমরা একটা বাচ্চা ছেলে যদি উপরে উঠে পড়ে, যদি অ্যাক্সিডেন্ট হয়, তার এটা কে নেবে? তাই জন্য তার প্রতিবাদে আর মা বোনেদের দিকে গালাগাল, উল্টো পাল্টা, রাত্রি 12টা 1টা অবধি মদ বিক্রি, সকাল 6:30 থেকে। তার প্রতিবাদে আমরা আজকে থানার ওসির কাছে, এক্সাইড অফিসের ওসির কাছে আমরা ডেপুটেশন দিতে গেছি। এর ফলে ঝামেলায় পড়েছেন গ্রামবাসীরাই। অভিযোগ, ওই জায়গায় মদ দোকান থাকায় মদ খেয়ে বাড়ি যাওয়ার পথে মদ্যপরা প্রতিদিন স্থানীয় মহিলাদের এবং জনসাধারণকে উত্তপ্ত করেন। দ্রুত বেগে মোটর বাইক চালানোর দৌরাত্ম্য বাড়ছে। মদ খেতে আসা লোকজনের অত্যাচারে ক্ষতি হচ্ছে ফসলের, কোনো ক্ষেত্রে হেনস্থা করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদেরও। ফলে সুস্থ পরিবেশ বজায় রাখার জন্যই এবার বিক্ষোভ মিছিল করলেন গ্রামবাসীরা। শীঘ্রই ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তারা। আপনি আজকে বিক্ষোভে কেন এসেছেন? আমাদের এখানে মদের দোকান হয়েছে, বলছে লাইসেন্স করা মদের দোকান, সেই জন্য কোনো কিছু করা যাবে না। মদের দোকান হয়েছে, আমরা খুব অসুবিধার মধ্যে আছি, সেই জন্যে আমরা এই আন্দোলনে আজকে নেমেছি। অসুবিধার মধ্যে ওরা মদ খেলে যেমন হয়, যাওয়ার পথে ওদের কোনো জ্ঞান থাকেনি, ওরা গালাগালি করতেছে, অশ্লীলতা। যদি কোনো প্রতিবাদ করতে যাচ্ছি তখন ঢিল ছুঁড়ছে, নাহলে বোতল ছুঁড়ছে, কে পায়খানা করে দিচ্ছে, কে গাছপালা ছিঁড়ে দিচ্ছে, এই অবস্থা করতেছি। যদি আমরা প্রতিবাদ করতেছি, আমরা মেয়েরা না সহ্য করতে পেরে একে জিজ্ঞাসা করছে, ওকে জিজ্ঞাসা করছে কোথায় ফরেন লিকারটা,
রাগে যদি না বলি তখন আমাদের উপরে অ্যাটাক করছে, এটা সেটা করতেছে। হ্যাঁ, আজকে কি ডেপুটেশন দিলেন? আজকে ডিপুটেশন দিলাম ওইখানে আবগার দপ্তরে। হ্যাঁ। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন কৃষি কথায়। বিলুপ্তপ্রায় প্রজাতির ধান সংরক্ষণ ও চাষ করেছেন ভগবানপুরের এক কৃষক। পেয়েছেন কৃষক রত্ন সম্মান। এছাড়াও নানা একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। শুধু নিজেই নয়, আশেপাশের কৃষকদেরও এই চাষের ব্যাপারে উৎসাহ দিচ্ছেন ওই কৃষক। চাষের জন্য স্বীকৃতি অনেকেই পান, কিন্তু চাষ যদি কৃষকের নেশায় পরিণত হয় তাহলে তার মাত্রাই হয় আলাদা। চাষকে নেশায় পরিণত করেছেন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 2 নম্বর ব্লকের পিওরখালী গ্রামের যুবক অমিত বেরা। তার চাষের শখ একটু অন্যরকম। বাংলার হারিয়ে যাওয়া ধানের প্রজাতি সংরক্ষণ ও চাষ করেন তিনি। সাধারণত আমরা 8 থেকে 10 রকম প্রজাতির ধান দেখতে পাই, কিন্তু অমিতবাবুর সংগ্রহে রয়েছে 320-টিরও বেশি প্রজাতির ধান। কালো ধান, পায়েস রান্নার উপযোগী চালের ধান, আবার কোথাও একটি ধানের মধ্যে একাধিক চালের বৈশিষ্ট্যযুক্ত প্রজাতির নমুনা সংরক্ষিত রয়েছে তার কাছে। মূলত 1999 সালে আমি প্রখ্যাত পরিবেশ বৈজ্ঞানিক দেবলদেবের সান্নিধ্যে আসি। তো উনি একটা উৎসাহ দিয়েছিলেন এবং গ্রামের যারা প্রবীণ কৃষক ছিলেন 15 জন, তার মধ্যে অনেকে প্রয়াত হয়ে গেছেন। তো ওনারা সেই পুরোনো দিনের ধানের গল্প বলছিলেন, কোনটা পায়েসের জন্য ভালো, কোনটা ভাতের জন্য ভালো, কোনটা মুড়ির জন্য ভালো। কেউ হচ্ছে খুব জল সহ্য করতে পারতো, কেউ লবণ সহ্য করতে পারতো। তো তখনই ভাবছিলাম যে এই ধানগুলা বা এই বীজগুলা বা গ্রামের এই বীজ বৈচিত্র্যটাকে বাঁচানো ভীষণ জরুরি। সেই 1999 সাল থেকে আমি 15টা ধান নিয়ে কাজটা শুরু করি। এটা আস্তে আস্তে বাড়তে 2017 সালে 304টা ধানের জাত আমরা বাঁচানোর কাজ করছি। এবং এই জন্য আমাদের 60-62 জনের একটা নেটওয়ার্ক আছে, যারা হচ্ছে বীজ বাঁচায়, বীজ উৎপাদন করে দেশি ধান। এবং ওদের ওই দেশি ধানটাকে আমরা জনপ্রিয় করার জন্য ওদের চালটাও আমরা কলকাতা কৃষিজ বলে একটা দোকান আছে, যারা হচ্ছে পরিবেশ বান্ধব চাষ নিয়ে কাজ করে, ওইখানে দেওয়ার এবং বিক্রি করার চেষ্টা করছি, যাতে বাংলার কৃষক এই ধানের বাজারটাও তৈরি করতে পারে। এখনো যেগুলো হারিয়ে গেছিল ধান, সেরকম কি কি ধান যেগুলো সংরক্ষণ করেছেন? তার মধ্যে বেশ উল্লেখযোগ্য কয়েকটা ধান হচ্ছে, যেমন সুন্দরবনে আয়লার সময়ে, আয়লা পরবর্তী সময়ে খুব লবণ সহ্য করতে পারে তালমুগুরু ধান। এটা আমাদের বাবা ঠাকুরদার আমলের ধান। আমরা সেই রকম লবণ সহনশীল প্রায় 30-35 রকমের ধান আছে। 60-62 রকমের সুগন্ধি ধান, তার মধ্যে আছে নরসিংহ জটা, রাধা তিলক, কপুরতুল, কালাভাত, স্বর্ণকান্তি, এরকম প্রায় 60-62 রকমের হচ্ছে সুগন্ধির ধান আছে। এছাড়াও বেশ কিছু বৈচিত্র্যের ধান আছে, যেটা হচ্ছে ঝাড়গ্রামের মতো খুব রুক্ষ জায়গা, বাঁকুড়ার মতো রুক্ষ জায়গা যেখানে বৃষ্টি নেই, সেখানে কয়া, কুদরত, নৈচি এরকম ধরনের বেশ কিছু জাত আছে। আবার যেখানে খুব বন্যা হয় সেখানে কবিরাজ, আজিরবান, পানিকলস, কুমড়াগড় এইরকম জাতের ধানও আছে, হোগলা। এরকম বিভিন্ন বৈচিত্র্যে 304 রকম ধান আমাদের সংগ্রহশালায় আছে। একসময় এই ধানগুলি বাংলায় চাষ হতো, এখন তা বিলীন হতে বসেছে। রাজ্যের বিভিন্ন এলাকা ঘুরে এই ধানগুলি সংগ্রহ করেছেন তিনি। শুধু সংগ্রহই নয়, আশেপাশের কৃষকদেরও এই চাষের ব্যাপারে উৎসাহ যোগাচ্ছেন অমিত বাবু। সেই দুর্লভ ধান বীজগুলি তিনি বিনামূল্যে তুলে দিচ্ছেন ওই কৃষকদের হাতে। শর্ত একটাই, যতটা পরিমাণ ধান বীজ দেওয়া হবে, চাষ করে পাল্টা ফেরত দিতে হবে ততটা ধান। ব্লক থেকে কৃষক রত্ন সম্মানে ভূষিত হয়েছেন তিনি। আগে শারদ পাওয়ার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী থাকাকালীন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পুরস্কৃত হয়েছিলেন। কৃষক সম্মান পুরস্কার দিয়েছিলেন একটা স্মারক এবং তার সঙ্গে 25,000 টাকা। এবং শরৎ পাওয়ার যখন কৃষিমন্ত্রী ছিলেন, আমরা একটা যৌথভাবে দেশি ধান নিয়ে কাজ করার জন্য সেখানে প্লান্ট জিনোম সেভিয়ার বলে একটা পুরস্কার দিয়েছিলেন। সর্বশেষ 2016 সালে
ভারত সরকার এর কৃষিমন্ত্রী মাননীয় রাধামোহন সিং ওই প্লান্ট জিনোম সেভিয়ার পুরস্কার দিয়েছেন, স্মারক দিয়েছেন, ট্রফি দিয়েছেন এবং তার সঙ্গে 1,50,000 টাকা দিয়েছেন। তো এই টাকাটা আমরা একটা ব্যাংকে আমরা ফিক্সড মানে করে নির্দিষ্ট সময়ের জন্য রেখে দিয়েছি। ওর থেকে যে সঞ্চয়কৃত যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট থেকে আমরা এই ধান বাঁচানোর কাজগুলো করে যাচ্ছি। এখন পর্যন্ত আপনাদের সঙ্গে কজন কাজ করছে? এখন পর্যন্ত আমাদের গ্রামেরই অনেক স্বনির্ভর গোষ্ঠী, আমাদের প্রায় 9জন ভলেন্টিয়ার্স আছেন যারা হচ্ছে বীজ সংরক্ষণের কাজ করছেন। এবং শুধু ধান নয়, তার সঙ্গে 20 রকমের সিম আছে। কোনো সিমটা লম্বা, কোনো সিমটার রং আছে লাল, কোনো সিমটা সবুজ, কেউ কুয়াশা পড়লে ভালো হয়। তার সঙ্গে 15-20 রকমের বেগুনটাকে বাঁচানোর চেষ্টা করছি। এবছর আমরা 8 রকমের দেশি জাতের আলুটাকে বাঁচানোর চেষ্টা করছি। ভার্মি কম্পোস্টের চাষ করছেন? এবং সবচেয়ে আমাদের স্তম্ভ হচ্ছে ভার্মি কম্পোস্ট। কেঁচো সার উৎপাদন কেন্দ্র আছে, কমিউনিটি কেঁচো সার উৎপাদন কেন্দ্র। এখানে 9টা পরিবার এখান থেকে উপকৃত হয়, যারা হচ্ছে শ্রমিক হিসেবে কাজ করে। বছরে 50 থেকে 60,000 টাকার কেঁচো সার বিক্রি করি। 2016 সালেও কেন্দ্রীয় কৃষি বিভাগের তরফ থেকে মিলেছে 1.5 লক্ষ টাকা পুরস্কার সম্মান। সেই টাকাও আবার কৃষিকাজেই লাগাচ্ছেন তিনি। সব মিলিয়ে ধান সংরক্ষণের কর্মযজ্ঞ চলছে জোর কদমে। আচ্ছা, এবং ধরুন যেটা বলছেন একসঙ্গে 2-3টে করে ধান থাকে, সেই বিষয়টা বলুন। এই ধানটা খুব ভালো ধান, মানে বাংলার কৃষকই বাঁচিয়ে রেখেছিলেন। ধানটার নাম হচ্ছে যুগল। যুগল মানে ওই একসঙ্গে 2টা চালই থাকে একটা ধানের ভিতরে, আবার কোনো একটা ধানের ভিতরে 3টা চালও থাকে। এটা বাংলার কৃষকরা নাম দিয়েছিলেন সতীন। মাঝে একটা ধান থাকে স্বামী, আর দুপাশে 2টা স্ত্রী থাকে, ওই জন্য তার নাম আছে সতীন। এটা 15 থেকে 16 মণ করে ফলন এবং মাঝারি থেকে গভীর জায়গাও পছন্দ করে এবং বিঘাতে প্রায় 600 থেকে 700 কিলো করে ফলন। তো সেই ধানটাও আছে, সেটাও আমরা বাড়ানোর চেষ্টা করছি। তো এখনো পর্যন্ত কীভাবে সংরক্ষণ করছেন? একটা আমরা করি কি, একটা কেন্দ্রভাবে 15 কাঠা জায়গায় ওই 8 ফিট বাই 4 ফিট জায়গা অথবা 10 ফিট বাই 5 ফিট জায়গায় একটা করে ধান লাগানো হয়, তারপর ধঞ্চে দিয়ে বেড়া দেওয়া হয়। এইভাবে 304টা প্লট সাজানো হয়। ওইখানে সব ধানগুলোকে আলাদা বীজ বপন করা হয়, আলাদাভাবে লাগানো হয়, আলাদা আলাদাভাবে কাটা হয়, আলাদা আলাদাভাবে প্যাকেটিং করা হয় এবং আলাদা আলাদাভাবে তথ্য সংগ্রহ করা হয়। হওয়ার পরে ওটা হারভেস্ট হয়ে যাওয়ার পরে আমরা খামের ভিতরে বীজ পরবর্তী চাষের জন্য বীজ ধানটা রাখি, আর 100 গ্রাম 200 গ্রাম করে। আর বাকি উদ্বৃত্ত ধানটা আমরা বাংলার কৃষককে ধানটা ডিস্ট্রিবিউশন করি, সে যাতে বীজটা বাঁচাতে পারে, তার লক্ষ্মী ধানগুলা। এবং আমরা কৃষকদের বলি ওই যে পরিমাণ ধানটা এই সংগ্রহশালা থেকে নেবেন, ঠিক সেই পরিমাণ ধান ফেরত দিয়ে যাবেন। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। প্রতিদিনের সবজি এবং মাছের দর জানতে চোখ রাখুন বাজার দরে। আপনি কি টিভিতে গান গাইতে ইচ্ছুক? RCBS বাংলা আপনাকে দিচ্ছে সেই সুযোগ। আমাদের মিউজিক ক্যাফের পরবর্তী অডিশন হতে চলেছে আগামী 18 জুন। নাম রেজিস্টার করাতে ফোন করুন 7363045459 এই নাম্বারে, সকাল 8টা থেকে রাত্রি 8টার মধ্যে। আপনার আইনি সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দেবেন আইনজীবীরা। এই সপ্তাহে সওয়াল জবাবে থাকছে শিশু শ্রম সংক্রান্ত আলোচনা। সঙ্গে থাকছেন আইনজীবী শরীফ নওয়াজ। প্রতি শুক্রবার ঠিক রাত 8:45 মিনিটে চোখ রাখুন RCBS বাংলায়। এই সপ্তাহের সওয়াল জবাবের বিষয় শিশু শ্রম। সঙ্গে থাকছেন আইনজীবী শরীফ নওয়াজ এবং অতিরিক্ত জেলা শাসক প্রশান্ত অধিকারী। সওয়াল জবাব দেখুন প্রতি শুক্রবার রাত 8:45 মিনিটে, পুনঃপ্রচার দেখুন শনিবার সকাল 8:45 মিনিটে, শুধুমাত্র RCBS বাংলায়।
আজকের মতো নিউজ আরসিবি সে পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।